পেজ 114 পরবর্তী অংশ 6 ক্রেতা আদালত কাকে বলে? ক্রেতা আদালতের উদ্দেশ্য কি? ক্রেতা আদালতের গঠন ও বৈশিষ্ট্য আলোচনা করো। অথবা ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে একটি টিকা লেখো। অথবা ক্রেতা সুরক্ষা আদালতের গঠন উদ্দেশ্য লেখো। ক্রেতা আদালত। ক্রেতা আদালত এক বিশেষ ধরনের আদালত। দেওয়ানি ও ফৌজদারির মতন চিরাচরিত আদালতগুলি, এমনকি হাল আমলের লোক আদালতের থেকেও এর প্রকৃতি সম্পূর্ণ স্বতন্ত্র ধরনের। ক্রেতা আদালতের অপর নাম ক্রেতা সুরক্ষা আদালত। আইনের ভাষায় ক্রেতাকে বলা হয় কনজিউমার, উপভোক্তা। সাধারণভাবে যারা হাট, বাজার, দোকান, বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে মূল্য দিয়ে কোনো জিনিস বা পরিষেবা ক্রয় করে থাকেন তাদের ক্রেতা বা কনজিউমার বলা হয়। এই ক্রেতা কোনো জিনিস বা পরিষেবা কিনতে গিয়ে প্রতারিত হলে আইনগত প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিকার পেতে পারেন, তাকে বলা হয় ক্রেতা আদালত, কনজিউমার কোর্ট, CONSUMER COURT। প্রসঙ্গত বলা যায়, ভারতে 1986 খ্রিস্টাব্দে ক্রেতা সুরক্ষা আইন কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986 অনুসারে ক্রেতা আদালত গঠন করা হয়। ক্রেতা আদালতের উদ্দেশ্য। ক্রেতা আদালতের প্রধান উদ্দেশ্য হল ক্রেতাদের সুরক্ষা প্রদান। ক্রেতার স্বার্থ দেখায় তার মূল কাজ। প্রবঞ্চিত বা ক্ষতিগ্রস্ত ক্রেতার অভিযোগ বা নালিশের আইনসম্মত সুষ্ঠু প্রতিকার বা নিষ্পত্তি বিধানই এর উদ্দেশ্য। দেশের ক্রেতা সাধারণের উপকার ও সুরক্ষার মহৎ উদ্দেশ্যেই গঠিত হয় ক্রেতা আদালত। ক্রেতা আদালতের গঠন। ক্রেতা আদালতের 3টি স্তর রয়েছে। এগুলি হল 1 জেলা স্তরের ক্রেতা আদালত, 2 রাজ্য স্তরের ক্রেতা আদালত এবং 3 জাতীয় স্তরের ক্রেতা আদালত। ক্রেতা সুরক্ষা আইনে অবশ্য এই প্রতিষ্ঠানগুলিকে আদালতের পরিবর্তে কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল এজেন্সিস ক দন্তান্ন বর্গীর জয়হস্যই হস্যৌ ময়াকার কনজিউমার ডয়হস্যই দন্তাস্য পয়হস্যই হস্যৌ ট দন্তাস্য ডিসপিউটস রিড্রেসাল রয়হস্যই ডয়রাফল্লা একার দন্তাস্য একার ল এজেন্সিস এ বর্গীর জয়কার দন্তান্নয় শয়হস্যই বর্গীর জ ক্রেতা বিরোধ নিষ্পত্তির এজেন্সি বলে অভিহিত করা হয়েছে। যাই হোক, বর্তমানে সারা ভারতে জেলা স্তরে ক্রেতা আদালত রয়েছে 450টিরও বেশি। রাজ্য স্তরে প্রতি রাজ্যে আছে রাজ্য ক্রেতা আদালত বা রাজ্য কমিশন ও জাতীয় স্তরে রয়েছে জাতীয় ক্রেতা আদালত বা জাতীয় কমিশন। 1 জেলা ক্রেতা আদালত। সাধারণভাবে প্রতিটি জেলায় একটি করে জেলা ক্রেতা আদালত রয়েছে। অবশ্য রাজ্য সরকার প্রয়োজন মনে করলে একটি জেলায় একাধিক ক্রেতা আদালতও স্থাপন করতে পারেন। জেলা ক্রেতা আদালত 3 জন সদস্যকে নিয়ে গঠিত হয়। এর মধ্যে রয়েছেন একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত জেলা জজ, বাকি 2 জন হলেন কমপক্ষে 35 বছর বয়স্ক স্নাতক উপাধিধারী মহিলা ও পুরুষ। এই আইন অনুসারে জেলা জজ হবেন জেলা ক্রেতা আদালতের সভাপতি, বাকি 2 জন হবেন এর সদস্য। এর প্রত্যেক সদস্য 5 বছরের জন্য অথবা 65 বছর বয়স পর্যন্ত ওই পদে থাকতে পারেন। 2 রাজ্য ক্রেতা আদালত বা রাজ্য কমিশন। রাজ্য ক্রেতা আদালত বা রাজ্য কমিশন রাজ্য স্তরে কাজ করে। একজন সভাপতি ও অন্য 2 জন সদস্য, মোট 3 জনকে নিয়ে রাজ্য ক্রেতা আদালত বা রাজ্য কমিশন গঠিত হয়। হাইকোর্টের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতি কমিশনের সভাপতি হিসেবে নিযুক্ত হন। অন্য 2 জন সদস্য হলেন কমপক্ষে 35 বছর বয়স্ক স্নাতক উপাধিধারী একজন মহিলা ও অন্য একজন পুরুষ। রাজ্য কমিশনের সদস্যরা 5 বছরের জন্য অথবা 67 বছর বয়স পর্যন্ত স্বপদে বহাল থাকতে পারবেন। জেলা ক্রেতা আদালত ও রাজ্য ক্রেতা আদালত বা রাজ্য কমিশনের সদস্যদের বেতন ভাতা এবং চাকরির শর্তাবলী রাজ্য সরকার নির্ধারণ করে। 3 জাতীয় ক্রেতা আদালত বা জাতীয় কমিশন। জাতীয় ক্রেতা আদালত বা জাতীয় কমিশন জাতীয় স্তরে কাজ করে। জাতীয় কমিশন একজন সভাপতি ও 4 জন সদস্য সহ মোট 5 জনকে নিয়ে গঠিত হয়। সুপ্রিম কোর্টের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতি জাতীয় ক্রেতা আদালত বা জাতীয় কমিশনের সভাপতি হিসেবে নিযুক্ত হন। অন্য 4 জন সদস্যকে কমপক্ষে 35 বছর বয়স্ক ও স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এদের মধ্যে একজন হবেন মহিলা।
এই সদস্যরা 5 বছরের জন্য বা 70 বছর বয়স পর্যন্ত স্বপদে বহাল থাকতে পারবেন। জাতীয় কমিশনের সদস্যদের বেতন ও চাকরির শর্তাবলী কেন্দ্রীয় সরকার নির্ধারণ করে। জাতীয় কমিশন নতুন দিল্লিতে অবস্থিত, তবে সার্কিট বেঞ্চ হিসেবে এই কমিশন দেশের অন্য জায়গাতেও তার কাজ করতে পারে। ক্রেতা আদালতের বৈশিষ্ট্য। ক্রেতা আদালত প্রচলিত আদালতগুলির চেয়ে একেবারে ভিন্ন। ক্রেতা আদালতের কতকগুলি মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। 1. শুধু ক্রেতাদের স্বার্থ রক্ষার জন্য গঠিত। ক্রেতা আদালত শুধুমাত্র ক্রেতাদের স্বার্থ রক্ষার জন্য গঠিত। এই আদালতে ক্রেতা বা উপভোক্তা ছাড়া অন্য কেউ এখানে অভিযোগ দায়ের করতে পারেন না। 1986 খ্রিস্টাব্দে যে আইনে ক্রেতা আদালতের জন্ম হয় সেখানে সুষ্ঠুভাবে বলা হয়েছে এই আইনের লক্ষ্য হল শুধুমাত্র ক্রেতার সুরক্ষা, বিক্রেতার নয়। বিক্রেতা বা পরিষেবা প্রদানকারী তার নিজের অভিযোগ নিয়ে ক্রেতা আদালতে আসতে পারেন না এবং ক্রেতা আদালতও ওই নালিশ গ্রহণ করতে বা বিচার করতে পারেন না। পেজ 115। 2. 3টি স্তরে বিন্যস্ত। ক্রেতা আদালত 3টি স্তরে বিন্যস্ত। শীর্ষে রয়েছে জাতীয় ক্রেতা আদালত বা জাতীয় কমিশন, তার পরবর্তী ধাপে রয়েছে রাজ্য ক্রেতা আদালত বা রাজ্য কমিশন এবং সর্বনিম্ন ধাপে রয়েছে জেলা ক্রেতা আদালত। এই আইনে ক্রেতা বিবাদের নিষ্পত্তির জন্য গঠিত এই প্রতিষ্ঠানগুলিকে এজেন্সি বলা হয়ে থাকে। 3. শুধুমাত্র বাদীপক্ষ বা অভিযোগকারীর নালিশ। ক্রেতা আদালতের একটি অন্যতম বৈশিষ্ট্য হল এখানে শুধুমাত্র বাদীপক্ষ অর্থাৎ ক্রেতার অভিযোগের ভিত্তিতে নালিশ গ্রহণ করা হয়। অন্যান্য আদালতে বাদী ও বিবাদী দুপক্ষেরই নালিশ বা অভিযোগ জানানোর ব্যবস্থা রয়েছে। 4. শুধু জিনিস নয়, পরিষেবাও অন্তর্ভুক্ত। ক্রেতা সুরক্ষা আদালতে ক্রেতাদের ক্রয় করা জিনিস নিয়ে বিরোধ নিষ্পত্তির সাথে ক্রেতারা অর্থের বিনিময়ে যে সমস্ত পরিষেবা গ্রহণ করেন তাও অন্তর্ভুক্ত থাকে। চিকিৎসা পরিষেবাও ক্রেতা সুরক্ষা আদালতের এখতিয়ারের মধ্যে চলে এসেছে। সুপ্রিম কোর্টের রায় অনুসারে মূল্যের বিনিময়ে যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় তা এবং কোনো কোনো বিশেষ ক্ষেত্রে বিনামূল্যে দেওয়া চিকিৎসা পরিষেবাও এই আইনের আওতায় আসবে। অনুরূপভাবে একজন আইনজীবী তার মক্কেলকে মূল্যের বিনিময়ে যে আইনি পরিষেবা দেন তাও এই আইনের আওতায় পড়ে। 5. স্বল্প ব্যয়ে নালিশ জানানোর সহজ পদ্ধতি। ক্রেতা আদালতে ক্রেতারা অত্যন্ত অল্প খরচে সহজ সরল পদ্ধতির মাধ্যমে তাদের নালিশ বা অভিযোগ জানাতে পারেন। স্ট্যাম্প ছাড়া সাদা কাগজে ইংরেজি বা বাংলায় পরিষ্কার হস্তাক্ষরে বা টাইপ করে অভিযোগপত্র সরাসরি জমা দেওয়া যায়। দারিদ্র্যসীমার নিচে অবস্থিত অন্তর্দয় অন্ন যোজনার কার্ডধারীদের অভিযোগপত্রের সঙ্গে কোনো রকম ফি দিতে হয় না। 6. আইনজীবীর প্রয়োজন নেই। ক্রেতা আদালতে নালিশ রুজু করার জন্য বা অভিযোগপত্র দায়ের করার জন্য কোনো আইনজীবীর প্রয়োজন নেই। ক্রেতা সুরক্ষা রেগুলেশনে একথা স্পষ্ট করে বলা হয়েছে যে ক্রেতা আদালত আইনজীবী নিয়োগের জন্য পীড়াপিড়ি করবে না। এমনকি শুনানির জন্য আইনজীবী নিয়োগের কোনো বাধ্যবাধকতা নেই। অভিযোগকারী ক্রেতা নিজেই তার মামলা পরিচালনা করতে পারেন। কেউ যদি আইনজীবী নিয়োগ করতে চান তা তিনি করতে পারেন। 7. ক্রেতা আদালতের আদেশ আপিলযোগ্য। এখানে 3 স্তরের আদালতের আদেশই আপিলযোগ্য বলে বিবেচিত হয়। যেমন জেলা আদালতের আদেশের বিরুদ্ধে রাজ্য কমিশনে আপিল করা যায়। অনুরূপভাবে রাজ্য কমিশনের আদেশের বিরুদ্ধে জাতীয় কমিশনে আপিল করা যায়। সর্বশেষ পর্যায়ে জাতীয় কমিশনের আদেশের বিরুদ্ধে আপিল করা যায় সুপ্রিম কোর্টে। 8. দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি ও ভারতীয় দণ্ডবিধির প্রয়োগ। ক্রেতা আদালতের একটি তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য হল এখানে মামলা বিচারের সময় প্রয়োজন হলে দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি ও ভারতীয় দণ্ডবিধির প্রয়োগ ঘটানো যায়। যেমন কোনো সাক্ষী বা প্রতিপক্ষকে সমন পাঠিয়ে ক্রেতা আদালতে হাজির হতে বাধ্য করা, হলফনামার আকারে সাক্ষ্য গ্রহণ করা ইত্যাদি। পেজ 116। 7. ক্রেতা আদালতের ক্ষমতা ও কার্যাবলীর ব্যাখ্যা করো। ক্রেতা আদালতের ক্ষমতা ও কার্যাবলী। ক্রেতা আদালতের যেসব ক্ষমতা ও কার্যাবলী রয়েছে তা হল: 1. ক্রেতার স্বার্থ সুরক্ষিত করা। ক্রেতা আদালতের প্রথম ও প্রধান কাজ হল ক্রেতার স্বার্থ সুরক্ষিত করা। এর উদ্দেশ্যেই ক্রেতা আদালতের সৃষ্টি। প্রতারিত ও প্রবঞ্চিত ক্রেতারা কিভাবে ন্যায্য প্রতিকার বা ক্ষতিপূরণ পেতে পারেন তা সুনিশ্চিত করাই এর প্রধান কাজ। 2. এখতিয়ার পর্যালোচনা করা। অন্যান্য আদালতের মতো ক্রেতা আদালতও কোনো অভিযোগ বা নালিশ বিচার করার আগে
সেই বিষয়ে তার এখতিয়ার আছে কিনা দেখে নেয়। এখতিয়ারের মধ্যে না পড়লে সেই অভিযোগ বা নালিশের বিচার করা হয় না। 3. অন্তর্বর্তী আদেশ জারির ক্ষমতা। 2002 খ্রিস্টাব্দে সংশোধিত ক্রেতা সুরক্ষা আইন ক্রেতা আদালতকে মামলা চলাকালীন অন্তর্বর্তী আদেশ জারির ক্ষমতা আছে। সংশোধিত আইনে বলা হয়েছে যে মামলা চলাকালীন ক্রেতা আদালত প্রয়োজনে মামলার ঘটনা ও অবস্থার বিচার বিবেচনা করে অন্তর্বর্তী আদেশ জারি করতে পারে। 4. ভারতীয় দণ্ডবিধি প্রয়োগের ক্ষমতা। ক্রেতা সুরক্ষা আইনে ক্রেতা আদালতকে কিছু বিশেষ ক্ষেত্রে দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধি এবং ভারতীয় দণ্ডবিধি প্রয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে। এই বিশেষ ক্ষেত্রগুলি হল: 1. কোনো সাক্ষী বা প্রতিপক্ষকে সমন পাঠিয়ে ক্রেতা আদালতে হাজির হতে বাধ্য করা। 2. সাক্ষ্য প্রমাণের জন্য প্রয়োজনীয় দলিল দস্তাবেজ বা দ্রব্য সংগ্রহ করে সেগুলিকে উপস্থাপিত করা। 3. সাক্ষীকে হলফনামা দিয়ে সাক্ষ্য দিতে বলা ইত্যাদি। 5. নালিশ খারিজ করার ক্ষমতা। দেশের অসংখ্য ক্রেতা সাধারণের উপকার ও তাদের সুরক্ষার মহৎ উদ্দেশ্য নিয়ে ক্রেতা আদালত গঠিত হয়েছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে অনেক সময় ক্রেতারা এর অপব্যবহারও করে থাকেন। এক্ষেত্রে ক্রেতার নালিশ অতি তুচ্ছ (FRIVOLOUS) বা হয়রানিমূলক (VEXATIOUS) বলে প্রমাণিত হলে তা খারিজ করে দিয়ে তাকে জরিমানা করার ক্ষমতা ক্রেতা আদালতের রয়েছে। যেমন সোডা ওয়াটারের বোতলের ভিতর একটি ভাসমান বস্তু দেখা যাচ্ছিল বলে একজন ক্রেতা আদালতে নালিশ করে 12 লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করে। জাতীয় ক্রেতা আদালত বা জাতীয় কমিশন এই অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে বিস্মিত হয়ে শেষ পর্যন্ত বাদীকে ভৎসনা করে তার নালিশ খারিজ করে দেয়। (P.A.POURAN ভার্সেস MC.DOWELL and Company, 1989). 6. আদেশ বলবৎ করার ক্ষমতা। ক্রেতা সুরক্ষা আইনের 25 নম্বর ধারা অনুসারে ক্রেতা আদালতকে তার আদেশ বলবৎ করার ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইন অনুসারে যদি জেলা ক্রেতা আদালত, রাজ্য কমিশন বা জাতীয় কমিশনের দেওয়া কোনো অন্তর্বর্তী আদেশ না মানা হয়, তাহলে সংশ্লিষ্ট ক্রেতা আদালত আদেশ অমান্যকারীর সম্পত্তি ক্রোক করতে পারে। এছাড়া ক্রেতা সুরক্ষা আইনের 27 নম্বর ধারায় আরও স্পষ্ট করে বলা হয়েছে যে ক্রেতা আদালতের দেওয়া আদেশ মানতে ব্যর্থ হলে আদেশ অমান্যকারীর জেল বা জরিমানা 2 হতে পারে। এই উদ্দেশ্যে জেলা, রাজ্য ও জাতীয় স্তরের ক্রেতা আদালতকে প্রথম শ্রেণীর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের যাবতীয় ক্ষমতা দেওয়া হয়েছে। 7. স্থানান্তর করার ক্ষমতা। বাদীর আবেদনক্রমে অথবা স্বতঃপ্রণোদিত হয়ে নিজে থেকেই রাজ্য কমিশন রাজ্যের কোনো জেলা ক্রেতা আদালতে বিচারাধীন কোনো মামলা ন্যায় বিচারের স্বার্থে রাজ্যের অন্য কোনো জেলা ক্রেতা আদালতে স্থানান্তরিত করতে পারেন। জাতীয় কমিশনও ন্যায় বিচারের স্বার্থে কোনো মামলা এক রাজ্যের কোনো জেলা ক্রেতা আদালত থেকে রাজ্যের অন্য কোনো জেলা ক্রেতা আদালতে অথবা এক রাজ্য কমিশন থেকে অন্য রাজ্য কমিশনে স্থানান্তরিত করতে পারেন। 8. পুনর্বিচারের ক্ষমতা। ক্রেতা সুরক্ষা আইনের 17 নম্বর ধারা অনুসারে রাজ্য ক্রেতা আদালত বা রাজ্য কমিশন এবং জাতীয় ক্রেতা আদালত বা জাতীয় কমিশনের হাতে মামলার রায় পুনর্বিবেচনা করার ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতা বলে রাজ্য কমিশন যদি মনে করে রাজ্যের কোনো জেলা ক্রেতা আদালত বিচারাধীন অথবা বিচার নিষ্পত্তিকৃত কোনো মামলায় নিজের এখতিয়ারের বাইরে কাজ করেছে এবং আইনসঙ্গত ক্ষমতা প্রয়োগে ব্যর্থ হয়েছে, তাহলে কমিশন মামলার নথিপত্র তলব করে যথাযোগ্য আদেশ জারি করতে পারে। অনুরূপভাবে জাতীয় কমিশন যদি মনে করে ভারতের কোনো রাজ্য কমিশন বিচারাধীন অথবা বিচার নিষ্পত্তিকৃত কোনো মামলায় নিজের এখতিয়ারের বাইরে কাজ করেছে বা আইনসঙ্গত ক্ষমতা প্রয়োগে ব্যর্থ হয়েছে, তাহলে সেই মামলার নথিপত্র তলব করে জাতীয় কমিশন যথাযোগ্য আদেশ জারি করতে পারে। 8. জনস্বার্থ বিষয়ক মামলা (PIL) টি বিস্তারিত আলোচনা করো। জনস্বার্থ বিষয়ক মামলা। ভারতীয় বিচার ব্যবস্থায় জনস্বার্থ বিষয়ক মামলা বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (PUBLIC ইন্টারেস্ট INTEREST লিটিগেশন LITIGATION হল একটি নতুন সংযোজন। 1980-র দশকের মাঝামাঝি সময়ে এটি ভারতীয় বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়। জনস্বার্থ বিষয়ক মামলা কোনো ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা যায় না।
জনস্বার্থ বিষয়ক মামলা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা যায়। এই মামলা শুধু হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে দায়ের করা যায়, অন্য কোনো আদালতে এই মামলা দায়ের করা যায় না। জনস্বার্থ মামলার সংজ্ঞা। সাধারণভাবে জনস্বার্থ বিষয়ক মামলা বলতে সেই মামলাকে বোঝায় যার মধ্যে কোনো ব্যক্তির ব্যক্তিগত স্বার্থ থাকে না, জনগণের স্বার্থ জড়িত থাকে। বিচারপতি PN ভগবতী জনস্বার্থ বিষয়ক মামলাকে আইনগত সাহায্য সম্পর্কিত আন্দোলনের একটি কৌশলগত হাতিয়ার বলে অভিহিত করেছেন। উদ্দেশ্য। জনস্বার্থ মামলার উদ্দেশ্য হল সমাজের অনগ্রসর শ্রেণীর অসহায় মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়া। এছাড়া সরকারের কোনো ভুল সিদ্ধান্ত বা নিষ্ক্রিয়তার কারণে যখন জনস্বার্থ ক্ষুণ্ণ হয় তখন তার প্রতিকারের জন্য ন্যায় প্রতিষ্ঠা করাও এই মামলার অন্যতম উদ্দেশ্য। ভূমিকা ও গুরুত্ব। জনস্বার্থ বিষয়ক মামলার ভূমিকা ও গুরুত্বের উল্লেখযোগ্য দিকগুলি হল: 1. মানবাধিকার রক্ষায় সহায়তা। জনস্বার্থ মামলা মানবাধিকার রক্ষায় সহায়তা করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারি প্রশাসনের অপব্যবহারে যখন মানবাধিকার লঙ্ঘিত হয় তখন তার প্রতিকারে জনস্বার্থ মামলার মাধ্যমে বিচার ব্যবস্থার দৃষ্টি আকর্ষণ করা হয়ে থাকে। ভারতে প্রথম জনস্বার্থ মামলায় হুসেনেরা খাতুন হুসেনেরা খাতুন বনাম বিহার রাজ্য বিচারাধীন বন্দীদের প্রতি বিহার সরকারের অমানবিক নিপীড়নের বিরুদ্ধে বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়। এক্ষেত্রে বিচার বিভাগ অত্যন্ত দ্রুত পদক্ষেপ নিয়ে বিনা বিচারে আটক বন্দীদের মুক্তির আদেশ দেয়। পেজ 117। 2. সাধারণ মানুষের কাছে প্রায় বিনা খরচে ন্যায় বিচার। জনস্বার্থ বিষয়ক মামলার দায়েরের জন্য আদালত ফি মাত্র 50 টাকা। অনেক সময় তাও প্রয়োজন হয় না। কিছু মামলার ক্ষেত্রে এমনও দৃষ্টান্ত রয়েছে যেখানে দেখা গেছে শুধু একটি পোস্টকার্ডে পাঠানো লিখিত অভিযোগের ভিত্তিতেই সুপ্রিম কোর্টের বিচারপতির অনুমতিতে জনস্বার্থ মামলা শুরু হয়ে গেছে। 3. সামাজিক পরিবর্তন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার হাতিয়ার। জনস্বার্থ বিষয়ক মামলা সামাজিক পরিবর্তন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে কাজ করে। আদালত বহু ক্ষেত্রে এই ধরনের রায় দিয়েছে। দৃষ্টান্ত হিসেবে পরমানন্দ কাটারা কয়াকার ও ভারতীয় ইউনিয়ন মামলার কথা বলা যায়। এই মামলার রায় শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে সরকারি বা বেসরকারি হাসপাতাল তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করতে বাধ্য থাকবে। এক্ষেত্রে পুলিশি তদন্তের রিপোর্ট আসার অপেক্ষায় বসে থাকা চলবে না। 4. সরকারি সংস্থাগুলির ক্ষমতার সীমানা বেঁধে দেওয়া। জনস্বার্থ মামলা সরকারি প্রশাসনিক সংস্থাগুলিকে তাদের ক্ষমতার সীমানার মধ্যে থেকে কাজ করতে বাধ্য করে। MC মেহতা বনাম ভারতীয় ইউনিয়ন মামলায় আদালত স্থানীয় প্রশাসনের সরকারি আদেশের কড়া সমালোচনা করে রায় দেয়, কানপুরের চামড়ার কারখানায় ট্যানারিগুলি থেকে যে অপরিশোধিত জল গঙ্গায় ফেলা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। 5. সরকারি দপ্তরগুলিতে মানবিক নির্দেশিকা জারি। জনস্বার্থ বিষয়ক মামলার রায় দিতে গিয়ে শীর্ষ আদালত সরকারি দপ্তরগুলিতে মানবিক নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে মেনে চলার কথা বলা হয়েছে। দৃষ্টান্ত হিসেবে বিশাখা বনাম রাজস্থান রাজ্য মামলার (1997) এর কথা উল্লেখ করা যায়। রাজস্থানের একজন মহিলা সমাজকর্মীর যৌন হয়রানির অভিযোগের বিচার করতে গিয়ে বিশাখা নির্দেশিকা জারি করা হয়। সুপ্রিম কোর্টের তৎকালীন (1996) এর প্রধান বিচারপতি JS ভার্মা, বিচারপতি সুজাতা মনোহর এবং বিচারপতি BN কৃপালের বেঞ্চ কর্মক্ষেত্রে যৌন হয়রানির সংজ্ঞা এবং তার মোকাবিলায় এই নির্দেশিকা জারি করে। 6. বিচার ব্যবস্থায় গণতন্ত্রীকরণ ও প্রগতিশীল ভূমিকা পালন। বিচার ব্যবস্থার গণতন্ত্রীকরণ ও প্রগতিশীল ভূমিকা পালন। জনস্বার্থ বিষয়ক মামলায় ভারতীয় বিচার ব্যবস্থার প্রগতিশীল ভূমিকার পর্যালোচনা করে অনেকে একে বিচার ব্যবস্থার গণতন্ত্রীকরণের বড় পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। জনস্বার্থ বিষয়ক মামলার ন্যায় বিচারের সুফল যাতে একেবারে অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থাও আদালতের তরফ থেকে করা হয়েছে। যারা নিজেরা মামলা দায়ের করতে পারবে না তাদের পক্ষ থেকে অন্য যে কেউ এই মামলা দায়ের করার অনুমতি আদালত থেকে নিতে পারে। এভাবে জনস্বার্থ মামলার মাধ্যমে বিচার ব্যবস্থার গণতন্ত্রীকরণ ঘটানো হয়েছে। 7. সরকারি প্রশাসনের দায়বদ্ধতা সুনিশ্চিতকরণ। জনস্বার্থ মামলায় বিচার বিভাগ
অনেক রায় কেন্দ্র ও রাজ্য সরকারের প্রশাসনকে তাদের কাজকর্ম যথাযথভাবে পালন করার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে জনগণের কাছে সরকারি প্রশাসনের যে একটা দায়বদ্ধতা আছে তাও মনে করিয়ে দিয়েছে। 8. কেন্দ্র ও রাজ্যের সরকারি প্রতিষ্ঠানগুলির কাজকর্মের ওপরে নজর রাখা। জনস্বার্থ বিষয়ক মামলায় বিচার বিভাগ কেন্দ্র ও রাজ্যের সরকারি দপ্তরগুলির কাজকর্মের ওপর নজর রাখার কথাও জানিয়েছে। এভাবে জনস্বার্থ বিষয়ক মামলায় বিচার বিভাগ দেশের শাসন বিভাগের কাজের ওপরে বিচার বিভাগীয় পর্যালোচনা করার ভূমিকা পালন করে থাকে। জনস্বার্থ মামলার আওতাধীন বিষয়। জনস্বার্থ বিষয়ক মামলার আওতায় যেসব বিষয় বিচার করে দেখার জন্য সাধারণভাবে গ্রহণ করা হয়ে থাকে তার মধ্যে রয়েছে: 1. বাধ্যতামূলক শ্রম সম্পর্কিত বিষয়। 2. অবহেলিত শিশুদের বিষয়। 3. শ্রমিকদের পারিশ্রমিক ও অন্যান্য সমস্যা। 4. মহিলাদের নিপীড়ন ও যৌন হেনস্থা। 5. পরিবেশ দূষণ। 6. খাদ্যে ভেজাল। 7. জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে জড়িত বিষয়। মূল্যায়ন। ভারতীয় বিচার ব্যবস্থায় জনস্বার্থ বিষয়ক মামলা (PIL) এর সংযোজন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু তা সত্ত্বেও সাম্প্রতিককালে এর কিছু সীমাবদ্ধতা অনেকে তুলে ধরেছেন। ইদানিং জনস্বার্থ বিষয়ক মামলায় আইন ব্যবসায় বড় উকিলদের অতিমাত্রায় সক্রিয় ভূমিকা নিতে দেখা যাচ্ছে। তার সঙ্গে কর্পোরেট দুনিয়ার ব্যক্তিবর্গ ও রাজনীতিবিদদের বেশি করে দেখা যাচ্ছে। অনেকের অভিযোগ এরা ব্যক্তিগত উদ্দেশ্যে জনস্বার্থ মামলাকে কাজে লাগাচ্ছেন। দেখা যাচ্ছে যে জনস্বার্থ মামলা এখন আর শুধু দরিদ্র ও নিপীড়িত মানুষদের জীবন জীবিকার সমস্যার সঙ্গে যুক্ত নয়। তাছাড়া জনস্বার্থ মামলার নিষ্পত্তিতেও এখন যথেষ্ট দেরি হচ্ছে, ফলে মামলাগুলি কয়েক বছর ধরে অমীমাংসিত থাকতেও দেখা যাচ্ছে। উপসংহার। সবশেষে এই কথা নির্দ্বিধায় বলা যায়, ভারতীয় বিচার ব্যবস্থায় জনস্বার্থ মামলার ভূমিকা এতটাই তাৎপর্যপূর্ণ যে 3 দশক আগে তা কল্পনাও করা যেত না। 9. জনস্বার্থ মামলা ভারতীয় বিচার ব্যবস্থার অভিমুখ কিভাবে পরিবর্তন করেছে? (HS WBCHSE মডেল কোশ্চেন). ভারতীয় বিচার ব্যবস্থার অভিমুখ পরিবর্তনে জনস্বার্থ মামলা। জনস্বার্থ মামলা (পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা PIL) ভারতের বিচার ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে, যা বিচার বিভাগের প্রথানুগ এবং সীমাবদ্ধতা থেকে বেশ দূরে গিয়ে জনগণের বৃহত্তর স্বার্থ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালন শুরু করে। এই প্রক্রিয়াটি ভারতীয় বিচার ব্যবস্থার অভিমুখ পরিবর্তনে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তা বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করা যায়। পেজ 118। 1. বিচার বিভাগের সক্রিয়তা ও জনগণের দূরত্ব কমানো। জনস্বার্থ মামলা ভারতের সুপ্রিম কোর্ট এবং রাজ্যের হাইকোর্টগুলিকে সাধারণ নাগরিকদের অধিকার রক্ষায় আরও সক্রিয় করেছে। অতীতে বিচার বিভাগ সাধারণত রাষ্ট্র ও সরকারি দপ্তরগুলির মধ্যেকার বিরোধ নিষ্পত্তিতেই সীমাবদ্ধ ছিল, কিন্তু PIL এর মাধ্যমে যে কোনো নাগরিক বা সংগঠন সাধারণ মানুষের স্বার্থ ও সমাজের সমস্যাগুলি আদালতে তুলে আনতে সক্ষম হয়েছে, যাতে রাষ্ট্রের দায়িত্বশীলতা বৃদ্ধি পায়। এর ফলে বিচার বিভাগ শুধু আইনি আপিল প্রতিষ্ঠান না থেকে সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় সক্রিয় অংশীদার হয়েছে। 2. সংবিধান ও মৌলিক অধিকার বাস্তবায়নে ভূমিকা। জনস্বার্থ মামলার মাধ্যমে সংবিধানের মৌলিক অধিকারগুলির প্রতিপালন নিশ্চিত করার ক্ষেত্রেও বড় ধরনের অগ্রগতি হয়েছে। বিচার বিভাগ এই সময়ে দুর্নীতি, অবিচার, পরিবেশ দূষণ, মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি জনস্বার্থ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কোর্ট নির্ধারিত নির্দেশনা জারি করতে সক্ষম হয়েছে। আদালতগুলির আদেশে সরকারের নানাবিধ দূরদর্শী পদক্ষেপ নেওয়া হয়, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। 3. বিচার বিভাগের আধুনিকীকরণ ও আইনি সংস্কৃতির উন্নয়ন। জনস্বার্থ মামলা পদ্ধতি ভারতীয় বিচার ব্যবস্থায় আধুনিকীকরণ এবং সক্রিয়তা এনেছে, যা বিচার ব্যবস্থাকে প্রথানুগ ও সংরক্ষণশীল মনোভাব থেকে বের করে নতুন আধুনিক সাংবিধানিক সংস্কৃতির বিকাশ ঘটিয়েছে। এটি বিচার বিভাগের মধ্যে স্বাধীনতা ও বিশ্লেষণাত্মক সক্ষমতা বৃদ্ধি করেছে, বিশেষ করে বিতর্কিত সামাজিক ও রাজনৈতিক বিষয়ে ন্যায্য সিদ্ধান্ত গ্রহণ। 4. সামাজিক ও অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠায় সহায়ক। জনস্বার্থ মামলা বহু ক্ষেত্রে যেমন পরিবেশ রক্ষা, শ্রমিক অধিকার, গরিব ও দুর্বল শ্রেণীর সুরক্ষা, বর্জ্য পরিচালনা, স্বাস্থ্য সেবা ইত্যাদি ক্ষেত্রে সুনির্দিষ্ট ফলাফল এনেছে,
তেমনি এটি বিচার বিভাগের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচিত করেছে। 5. সীমাবদ্ধতাসমূহ ও চ্যালেঞ্জ। যেহেতু পিআইএল নিরাপত্তা ও অধিকার রক্ষায় একটি শক্তিশালী হাতিয়ার, তাই এর অপব্যবহারকে নির্মূল করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কখনো কখনো এই প্রক্রিয়াকে রাজনৈতিক বা স্বার্থান্বেষী উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, যার ফলে বিচার ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। এছাড়া বিচার বিভাগের অতিরিক্ত সক্রিয়তা সরকারি নীতিমালা ও প্রশাসনিক স্বায়ত্তশাসনের ওপর চাপও সৃষ্টি করেছে। উপসংহার: জনস্বার্থ মামলা ভারতীয় বিচার ব্যবস্থায় একটি বিপ্লবাত্মক পরিবর্তন এনেছে, যা সমাজের বৃহত্তর কাজের স্বার্থ রক্ষায় বিচার বিভাগের ভূমিকা বৃদ্ধিতে সহায়ক। এটি বিচার বিভাগের স্বাধীনতা, জনগণের অংশগ্রহণ ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার দিক থেকে ভারতের বিচার ব্যবস্থাকে আধুনিক, জনমুখী ও কার্যকরী করেছে।